হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ডাক্তার, আমি এখন বাচ্চা চাই না, আপনি অ্যাবর্শনের ব্যবস্থা করুন। বরের মুখ থেকে অগাধ এই কথাটুকুই যথেষ্ট আনন্দময় হাসিটুকু কান্নায় পরিণত হওয়ার জন্য। আমার বর আমাকে কখনোই মন থেকে ওর স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি, কারণ আমি তার কাছে গায়ের মেয়ে এবং অশিক্ষিত। গ্রাম থেকে আমি মাত্র এসএসসি পাশ করেছি, ওর কাছে আমি গাইয়া বউ। বিয়েটা ও ওর বাবা মায়ের পছন্দে করেছে। আমার বাবা আর ওর বাবা দুজন বন্ধু ছিলেন, পরে ওর বাবা শহরে চলে আসেন, এখানেই থেকে যান। বন্ধুত্বটা পোক্ত করতে আমাদের বিয়ে দেন। অপূর্ব যে আমাকে পছন্দ করেনি বা তার অমতে যে বিয়ে হয়েছে, এসবের কিছুই আমি জানতাম না। আমি যখন দু চোখ ভরার স্বপ্ন নিয়ে বাসর ঘরে বউ সেজে বসেছিলাম অপূর্বের অপেক্ষায়, ঠিক তখনই সে আমার স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করে দিয়ে বলেছিল, কোনো দিন তুমি আমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবে না, আমি তোমায় সেই অধিকার দিতে পারবো না। ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে নিব। ঢাকা শহরের যানজটের ভিড়ে এসে বন্দী হলাম আমি মুক্ত এক পাখি। অপূর্বকে চাকরির জন্য বাবা মায়ের কাছ থেকে দূরে থাকতে হয়। এ বাসায় আমি আর অপূর্ব দুজনই মানুষ মাত্র। ও সকালে অফিসে চলে যায়, রাতে আসে। সারাদিন বন্দি পাখির মতো দিন কাটে আমার। সকাল থেকে দুপুর পর্যন্ত সাংসারিক কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে অতটা খারাপ লাগে না। সব কাজ একাই করি, দুজন মানুষ মাত্র, কাজই বাকি। ঘর গোছানো, ঝাড় পোছা, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া। এসএসসি পরীক্ষার পর যে সময়টা ছুটি ছিল, সেই সময়টাই রান্নাটা শিখে নিয়েছি। তাই রান্না করতেও কষ্ট হয় না আমার, ভালোই লাগে তার জন্য রান্না করতে। বিয়ের পর আমি শাড়ি পরি, শুনেছি বড়রা নাকি শাড়ি পরলে খুব খুশি হয়, তাই আমিও শাড়ি পরা শিখে নিয়েছি। কিন্তু আমার বর তো আমাকে চেয়েও দেখেন না, কি জানি, হয়তো আমাকে তার ভালোই লাগে না। আজ তার জন্য আমি খুব সুন্দর করে সেজেছি, চোখে কাজল দিয়েছি, হাতের রেশমি চুড়ি, ঠোঁটে লিপস্টিক দিয়েছি, আর তার পছন্দের কালো রঙের শাড়ি পরেছি। কলিং বেল বাজছে, উনি এসে গেছেন। দরজা খুলে দিলাম, কিন্তু উনি আমার দিকে না তাকিয়েই রুমে চলে গেলেন। থাক, তাতে কি, আজ আমি তার জন্য তার পছন্দের খাবারও রান্না করেছি। হঠাৎ তার ডাক, অর্ণা, এই অর্ণা। জি আসছি। তুমি খেয়ে ঘুমিয়ে যেও, আমি আমার বন্ধুদের সাথে বাইরে থেকে খেয়ে এসেছি। কেন যেন চোখের কোণে জল এসে গেল। জি আচ্ছা। না খেয়ে শুয়ে পড়লাম। খুব কান্না পাচ্ছে আজ। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকাল হয়েছে, কিন্তু অপূর্ব আজ ওঠেনি কেন? সে তো আরো সকালে উঠে যান। তবে কি তার শরীর খারাপ? ভাবতে ভাবতেই তার কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর। হঠাৎ করে এত জ্বর এলো কি করে? তাড়াতাড়ি জলপট্টি দেওয়া শুরু করলাম। অপূর্ব হঠাৎ চোখ খুলে উঠে দাঁড়িয়ে গেল। এই মেয়ে, এই কি পেয়েছো কি তুমি? তোমায় না বলেছি আমার কাছে আসবা না। না মানে আপনার জ্বর। চুপ, একদম চুপ। আমার জ্বর হোক বা যাই হোক, মরে যায় তাতে তোমার কি? একদম অধিকার ফলাতে আসবে না, গাইয়া কোথাকার। কথাগুলো শুনে আমার চুপচাপ চোখ দিয়ে জল সরে যাওয়া ছাড়া আর কি বা করার আছে? নাস্তা রেডি করে টেবিলে রেখেছি, কিন্তু সে না খেয়ে চলে গেলেন। আমারও আর খাওয়া হলো না। সারাটা দিন খুব খারাপ লাগছে আমার। তার কথা মনে হচ্ছে। তার শরীর কেমন লাগছে? এখন কি খুব বেশি খারাপ লাগছে? ভাবলাম একটা ফোন দেই, কিন্তু পরে মনে হলো উনি রাগ করবেন। রাতের অপেক্ষায় আমি সে কখন ফিরবেন, কারণ আমি তাকে একটু দেখব। কলিং বেল বাজছে, উনি এসে গেছেন। ভিজে একাকার, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শরীর মুছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, খেতে দিচ্ছি। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে আমরা দুজনেই শুয়ে পড়লাম। হঠাৎ জোরে এক শব্দে বিদ্যুৎ চমকালো। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে তার কাছে গেলাম। এই কি হয়েছে তোমার? কাঁপছো কেন? আমার খুব ভয় হচ্ছে। আবার বিদ্যুৎ চমকালো। আমি তাকে জড়িয়ে ধরলাম।
সে প্রথমে আমাকে না ধরলেও কিছুক্ষণ পর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, আমাকে কোলে করে বিছানায় নিয়ে শুয়ে দিলেন, দিলেন আমাকে স্ত্রীর অধিকার। আজকের সকালটা অন্যরকম মনে হচ্ছে, স্তব্ধ নগরী আজ প্রাণবন্ত মনে হচ্ছে। আমি গোসল করে রেডি হয়ে কিচেন রুমে গিয়ে রান্না করছি, পিছন থেকে সে আসছে অনুভব করছি। অর্ণা, জি? কালকে রাতের জন্য আমি সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি কিছু, কি করতে কি হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিও। আমি অফিসে যাচ্ছি, খেয়ে নিও। অথচ আমি ভেবেছিলাম সে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে এসে ফিস ফিস করে বলবে ভালোবাসি। কিন্তু আমি এ কি শুনলাম? একই ছাদের নিচে চলেছে আমাদের জীবন, কিন্তু দুজন দুজনের খুব যেন অচেনা, পাশাপাশি থেকেও নেই যেন কাছাকাছি। এইভাবে 2 মাস কেটে গেল। হঠাৎ একদিন রাতে আমি মাথা ঘুরে পড়ে গেলাম, আর অপূর্ব দ্রুত ডক্টরকে ফোন করে আনলেন। ডক্টর আমাকে দেখে বললেন, মিস্টার অপূর্ব, গুড নিউজ, আপনার স্ত্রী মা হতে চলেছে, আর আপনি বাবা। এ কথা শুনে যেন আমার খুশির অন্ত নেই, কিন্তু আমার ঠোঁটের হাসি নিমিষে মিলিয়ে গেল যখন অপূর্ব বলে উঠল, ডাক্তার, আমি এখন বাচ্চা চাই না, আপনি অ্যাবর্শনের ব্যবস্থা করুন। এ কি বলছেন আপনি? জি, আমি এই বাচ্চা চাই না। কিন্তু আমি চাই। আচ্ছা, আপনারা দুজনই ভাবুন আপনারা কি করতে চান, তারপর একটা সিদ্ধান্ত নিন। আমি আসি। শোনো না, যেখানে আমাদের সম্পর্কেরই কোনো ঠিক নেই, সেখানে এই বাচ্চাকে কিভাবে আমরা এই দুনিয়া আনি? আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। আমি তোমাকে আজও আমার স্ত্রী হিসেবে মানতে পারিনি। আমার কাছে তুমি সেই গাইয়া বই। আমি পারবো না এই সন্তানকে একসেপ্ট করতে। যেখানে তোমাকে আমি এখনো একসেপ্ট করতে পারিনি, সেখানে এই সন্তানকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি কি চান? আমি চাই তুমি বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলো। আমি যদি কোনোদিন তোমাকে স্ত্রী হিসেবে মনে জায়গা দিতে পারি, তবে তখন বাচ্চা চিন্তা করা যাবে, বাট এখন নয়। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমার সাথে থাকতে হলে তোমাকে এই সন্তানটা রাখতে পারবে না। ভেবে দেখো এখন তুমি কি করবে। সারা রাত ভাবলাম আমি কি করব, স্বামীর সংসার করব নাকি করব আমার সন্তানকে হত্যা। সকাল হলো। অর্ণা, অর্ণা, কোথায় তুমি? সারা বাড়ি খুঁজে অর্ণব শুধু একটা চিঠি পাই। অর্ণব, আমি জানি আপনার পক্ষে আমার এই গর্ভের সন্তান মেনে নেওয়া সম্ভব না, কিন্তু আমি মা হয়ে কি করে নিজের সন্তানকে হত্যা করব বলতে পারেন? তাই আমি এই সংসার ছেড়ে আমার সন্তানকেই বেছে নিলাম। আপনি ভালো থাকবেন। আমার আর বিশ্বাস একদিন আপনি আপনার ভুল ঠিকই বুঝতে পারবেন, আর আপনি আমার সন্তানকে মেনে নেবেন। আর একটা কথা, জানি না কখন কিভাবে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। খুব বেশি ভালোবাসি আপনাকে। আপনাকে ভালোবাসি অর্ণব। নিজের খেয়াল রাখবেন। ইতি, আপনার গাইয়া বউ। কেটে গেল 1টা মাস। অর্ণবের কোনো খবর নেই। আমি আমার বাবার বাড়িতে চলে আসি। অর্ণবের মা বাবা আমার খবর নিলেও অর্ণব আমার কোনো খবর নেয় না। অর্ণবের বাবা মা আমার যথেষ্ট খেয়াল রাখেন, খোঁজ খবর নিন। এদিকে আমার আম্মু আব্বু আমার খুব যত্ন নিচ্ছেন। এখানে একটা স্কুলে আমি বাচ্চাদের পড়াই। বাচ্চারা আমাকে খুব ভালোবাসে। ওদের মুখ দেখেই নিজের কষ্টগুলো কিছুটা ভুলে থাকি। দিন যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর আমি শুধু অপেক্ষায় আছি অর্ণবের। কবে অর্ণব আমার একটা ফোন দিয়ে জিজ্ঞেস করবে আমি কেমন আছি। কিন্তু ও আমার কোনো খবরই নেয় না। দেখতে দেখতে কতগুলো মাস কেটে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে তবুও সে আসে না। আমার ডেলিভারি ডেট চলে আসে। আজ আমার সিজার হবে। জানি না আমি বেঁচে ফিরবো কিনা, দেখতে পারবো কিনা আমার মেয়ের মুখ। ও হ্যাঁ, আমার মেয়ে হবে। কিছুদিন আগে আমার হঠাৎ করে পেট ব্যথা হয়, তাই আলট্রা করা লাগে। আলট্রা করার পর জেনেছিলাম আমি কন্যা সন্তান জন্ম দিব। অনেক খুশি হয়েছিলাম আমি, কিন্তু হঠাৎ করেই মনে হলো আমার মেয়ের জীবনটা তো আবার আমার মতো হবে না। না না,
আমার মেয়েকে আমি স্মার্ট করে তুলবো, শিক্ষিত করে তুলবো, যেন কেউ ওর দিকে আঙ্গুল তুলতে না পারে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। মা মেয়ে কত খেলা করব। ও যখন বড় হবে এক রঙের জামা পরবো। ছোট্ট ছোট ছুটিতে কতই না অপূর্ব লাগবে আমার মেয়েটাকে। ওর হাত ধরে আমি স্কুলে নিয়ে যাব, নিজে হাতে ধরে অ আ হর্ষে দীর্ঘ শেখাবো। মেয়ে অন্তত আমার দুঃখ বুঝবে, সব দুঃখ এক চুমুতেই দূর করে দিবে আমার। ওর মুখের হাসির মাঝে খুঁজে নিব আমার আমার নতুন আমিকে। একটু পরেই আমাকে ওটিতে নিবে। অপেক্ষা করছিলাম অর্ণবের। ইস, আজ অন্তত ও যদি আমাকে একটু দেখতে আসতো। ওকে খুব দেখতে ইচ্ছা করছে। আর আমার মেয়েটাকেও জানি না কোলে নিতে পারবো কিনা। আমি আমার মেয়েটাকে অনেক ভালোবাসি। ওর জন্যই তো আমি সব ছেড়ে ওকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি। ওই আমার শেষ অবলম্বন। ওকে নিয়েই আমি বাঁচতে চাই বাকিটা জীবন। ডায়েরিটায় এ পর্যন্তই লেখা ছিল, ছোট্ট একটা মেয়ে সারা বাড়ি দৌড়াচ্ছে। অনু, হ্যাঁ অনু, থাম থাম, আর কত দৌড়াবো তোর পিছনে বলতো? ছোট মানুষ দৌড়াচ্ছে, একটু দৌড়াক না। আচ্ছা যাও, তুমি ওর পিছন পিছন দৌড়াও, আমি আর পারবো না, আমার রান্না বান্না আছে। নানু ভাই, আমি আসছি তোমার পিছু পিছু। তোমার নানিমা তো বুড়ি হয়ে গেছে, তাই আর পারে না দৌড়াতে। কে, আমি কি বুড়ো হয়ে গেছি? নিজে দিকে থাকান, চুল সাদা হতে শুরু করেছে। তা তো একটু একটু হবে, 2 দিন পর নাতনি বিয়ে দেব। এখনো কি আমাকে ইয়াং থাকতে বলো? আচ্ছা আমি যাই রান্নাঘরে, তুমি তোমার নাতনি সামলাও। নানু ভাই আস্তে, পড়ে যাবে তো। কিচ্ছু হবে না আমার নানা ভাই। বু, এবার বুম করে আমার কাছে চলে আসো তো। ভুম, আমি এসে গেছি নানা ভাই। এই তো আমার নানা ভাই এসে গেছে। এবার চলো ঘরে যাই, নানিমা নাইলে বকবে। আচ্ছা চলো। অনু, অপূর্ব আর অর্ণার মেয়ে। ওর এখন 6 বছর বয়স। দেখতে ঠিক মায়ের মতো হয়েছে। সেই চোখ, সেই নাক, সেই চুল। শুধু মায়ের মতো শান্ত হয়নি, হয়েছে একদম দুরন্ত। 6 বছর বয়সে সে পুরো বাড়ি মাথায় করে রাখে। নানু নানিকে একটু শান্তি মতো বসতেও দেয় না। ঘুমানোর মুহূর্ত ছাড়া সারাক্ষণ সারা বাড়ি চঞ্চলতা মাথিয়ে রাখে। এবছরই স্কুলে ভর্তি হয়েছে অনু। স্কুলেও সে দুরন্ত, মায়ের ঠিক উল্টো। দাদা দাদু বলেছেন ওর বাবাও নাকি ছোটবেলায় এমন দুরন্ত ছিল, হয়তো বাবার দুরন্তপনাটা পেয়েছে। তুই কি একটুও চুপ করে বসতে পারিস না? তুমি কি একটু চুপ করে বসতে পারিস না? দেখো আবার মুখে মুখে তর্ক করে, বেঞ্চি কেটে। তর্ক কি নানা ভাই? নানু কি বলে? তর্ক হচ্ছে কথার অপর পিঠে আবার একই কথা বলা, যেটা বড়দের সাথে বলতে হয় না, বড়দের মুখে মুখে বলতে হয় না। তুমি গোট গায় না? ইয়েস। এই তো আমার লক্ষ্মী নানু ভাই। আর কখনো নানিমার মুখে মুখে বেঞ্চি কাটবে না, ঠিক আছে? আচ্ছা। নানু ভাই, কি নানু ভাই, দেখো কার এসেছে। ইয়াহু, আমার দাদু ভাইয়ের দাদিমা এসেছে। কেমন আছো দাদু ভাই? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমাকে তো ভুলেই গেছো, দেখতেই আসো না। না দাদুমণি, ভুলিনি। তোমার দাদা ভাই একটু অসুস্থ ছিলেন, তাই আসতে পারিনি। দাদা দাদুকে তোমার লেখা দেখাও নানু ভাই। এই দেখো দাদু ভাই, আমি লিখেছি। বাহ, আমার দাদুমণি কত সুন্দর করে লিখেছে। আমি কিন্তু পড়তেও পারি। পড়ে শোনাও তো একটু। অ আ হস্যই দীর্ঘই এবিসিডি। বাহ, অনেক সুন্দর হয়েছে। এই দেখো, আমরা তোমার জন্য স্কুল ব্যাগ আর কত কিছু নিয়ে এসেছি। থ্যাংক ইউ। অনু, খুব জ্বালায় আপনাদের, তাই না? আরে না, ও আছে বলে আমরা ভালো আছি। ওর মুখ দেখে তো বেঁচে আছে। তারপর বলুন, আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি। অপূর্ব কেমন আছে? অপূর্ব, হ্যাঁ আছে ভালোই। অপূর্ব অয়নাকে মেনে নিতে পারেনি আর। ওর কখনোই মনে হয়নি অয়না ওর যোগ্য। ওর ডেলিভারির দিনও অপূর্ব এসে পৌঁছায়নি। অপূর্ব ওর অফিসের মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে। খুব ভালো আছে ওরা। অপূর্বের বউ মনা
দেখতে খুবই সুন্দরী, স্মার্ট, স্টাইলিশ। অপূর্বের যেমনটা পছন্দ। অপূর্বের বউ টপস আর প্লাজো পরে, যা অপূর্বের খুবই পছন্দ। অয়না তো ছিল গাওয়া বউ, যেখানে সারাক্ষণ শাড়ি পরেই থাকতো। খোপায় ফুল, এমনটা কোনো ছেলেরই পছন্দ হতে পারে। আর মনার চুল কি সুন্দর স্ট্রেইট করা, কালার করা, দেখলেই শান্তি। মনা স্টাইলিশ হলেও ওর মনটা ভালো, কখনোই কোনো মানুষকে ও ছোট করে দেখে না। অপূর্বের বাবা মাকেও মনা খুব সম্মান করে, পড়ায় বলে চলে আসুন আমাদের বাসায়, খালি বাড়িতে কি করবেন। কিন্তু অপূর্বের মা বাবা যান না, কারণ অপূর্ব ওর শ্বশুর বাড়িতে থাকে, যেটা ওর বাবা মায়ের একদম পছন্দ না। অপূর্বের কাছে জীবন মানেই হই হুল্লোড়, মাস্তি, ঘোরাঘুরি, এনজয়। ওয়াইফকে নিয়ে রেস্টুরেন্টে ঘোরা, লং ড্রাইভে যাওয়া, খিদে পেলে বাইরে থেকে অর্ডার করে কিনে খাওয়া, শপিং, আড্ডা, ফান। এভাবেই চলছে অপূর্ব আর মনার জীবন। দুপুরের খাবার খেয়ে অনু আর অনুর নানা নানু, দাদা দাদু সবাই ঘুরতে বের হয়। সবাই আজ ঘুরবে। অনুকে ওর দাদা দাদু, নানা নানু খুব ভালোবাসে। অপূর্বর আদর ভালোবাসা না পেলেও অনু ওর দাদা দাদুর যথেষ্ট আদর পেয়েছে। অনু নানা নানুর সাথেও ওর দাদা দাদুর খুব ভালো সম্পর্ক। অনু আর সবাই পার্কে ঘুরছে। হঠাৎ করে পার্কে অপূর্বের সাথে দেখা। অপূর্বের মা সবাইকে দূরে দাঁড় করিয়ে রেখে অপূর্বের সাথে গিয়ে কথা বলে। কি রে, তুই এখানে? হ্যাঁ, মনাকে নিয়ে ঘুরতে এসেছি। তুমিও ঘুরতে এসেছো? হ্যাঁ, তোর বাবা আর অর্ণার মা বাবার সাথে। কিছু খাবে? না, বৌমাকে নিয়ে একদিন সময় করে বাসায় আসিস। আচ্ছা, আসবো। তোমরাও এসো। মনা এখনো আসছে না কেন? আরে মা, আপনি এখানে কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? তো আলহামদুলিল্লাহ। এত দেরি হলো কেন? আর বলো না, আমিও আইসক্রিম কিনতে গেছি আর একটা পিচ্চি নিয়েও আইসক্রিম কিনতে গেছি। কত যে কিউট মেয়েটা। আমাকে আইসক্রিম তাড়াতাড়ি দিতে বলেছি বলে আমাকে বলে কি, তুমি তো বড়, তুমি এবার আইসক্রিমও খাও। মেয়েটাকে দেখেই কোলে তুলে নিলাম, ওর সাথে কথা বললাম একটু, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা। বৌমা, আমি তাহলে আসি। তোমার বাবা ওইদিকে অপেক্ষা করছে। বাসায় এসো একদিন সময় করে অপূর্বকে নিয়ে। আসবো মা, আপনিও বাবাকে নিয়ে আসবেন। আচ্ছা, আসি। দাদু ভাই, কোথায় গিয়েছিলে তুমি? তুমি জানো আমি আর নানিমা তোমাকে ডেকে এখন আইসক্রিম খেয়ে নিয়েছি। একা একাই খেলে আমি রাগ করেছি। একা একা খাইনি তো, নানিমাকেও দিয়েছি। তোমার দাদা ভাই আর নানা ভাই কোথায়? এরা একটু ওইদিকে হাঁটছেন। আমি আর নানিমা আইসক্রিম কিনতে গিয়েছিলাম। ওই তো তোমার নানা ভাই আর দাদা ভাই, চলো যাই। তারপর তারা সবাই মিলে ঘুরে বাসায় চলে যান। অনুর দাদা দাদুও ওখান থেকেই ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অনু ওর নানিমার কোলে মাথা রেখে শুয়ে আছে। ওর নানা ভাই ওর আঙ্গুল টেনে দিচ্ছে। আজ কত মজা হলো, তাই না নানিমা? হ্যাঁ, খুব মজা হয়েছে। আজ যদি আমার আম্মু আমাদের সাথে থাকতো কতই না ভালো লাগতো, তাই না নানা ভাই? আমরা আরো বেশি বেশি মজা করতে পারতাম, তাই না? অনুর কথা শুনে অনুর নানা ভাই আর অনুর নানিমা চুপ হয়ে গেলেন আর অতুল এক ভাবনার সাগরে হারিয়ে গেলেন। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। আজ থেকে 6 বছর আগে অনুর জন্ম হয়। যেদিন অনুর জন্ম হবে সেদিন অনুর মা অয়না বারবার হাসপাতালে বসেও বাইরের দিকে তাকাচ্ছিল, শুধুমাত্র একটা বার অপূর্ব আসে কিনা সেই অপেক্ষায়। অথচ অপূর্ব আসে না। অপূর্বের না আসে ওর বউয়ের প্রতি মায়া, না আসে ওর বাচ্চার প্রতি মায়া। অয়না ডেলিভারি পেইন ওঠার সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আর সেদিনই জন্ম হয় অনুর। অতিরিক্ত চিন্তার ফলে অয়না অসুস্থ হয়ে পড়লেও কিছুক্ষণ পরও সুস্থ হয়ে ওঠে। কোলে তুলে নেয় ওর কলিজার টুকরো অনুকে। অনুর মুখ দেখে সব দুঃখ কষ্ট ভুলে যায় অয়না। সবাই অনুকে পেয়ে খুশি। অয়না ধীরে ধীরে অনুকে লালন পালন করতে থাকে, সাথে ওর মা বাবাও অনু বড় হতে থাকে। আর অয়না এদিকে চালিয়ে যায় ওর পড়াশোনা। ওর মা বাবার অনুরোধেও এক্সাম দিতে থাকে। এসএসসি পাশ করে সবেমাত্র অয়না কলেজে ভর্তি হয়েছিল। আর তখনই বিয়ে করে চলে যায় অপূর্বের সাথে শহরে। কিন্তু যখন অপূর্ব ওর গর্ভের বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করে, ঠিক তখনই ও গ্রামে ফিরে এসে ওর মা বাবার কথাই নিজেও পড়াশোনা চালিয়ে যায় আর বাচ্চাদেরও পড়াতে থাকে। পেটের মধ্যে বড় করে তোলে নিজের কলেজের টুকরো সন্তানকে।
অনুর জন্মের পর থেকে অর্ণার পরিবার আর অনু খুব ভালো আছে। অনুর দাদা দাদিও এসে অনুর খোঁজ খবর নেন। অর্ণা এখন অনার্স ফাইনাল এক্সাম দিচ্ছে। ইন্টার পাস গ্রামে করলেও অনার্সটা ঢাকায় করতে হয় ওর। এক্সামের সময় ঢাকায় গিয়ে এক্সাম দিয়ে আসে অর্ণা। অর্ণা আজ নিজে পায়ে দাঁড়িয়েছে। গ্রামে একটা কোচিং সেন্টার খুলে নিয়েছে, যেখানে গ্রামের ছেলেমেয়েরা পড়তে বসে ওর কাছে। ওর মা বাবার সাপোর্টের ফলে ও এত দূর আসতে পেরেছে। আবার নিজের উপর আস্থাও ছিল যে আমি পারবো, আমাকে পারতেই হবে, অন্তত মেয়েটার ভবিষ্যতের জন্য হলেও আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। অনুর ডাকে অনুর নানা নানুর ধ্যান ভাঙে। ও নানিমা, আব্বু কবে আসবে? আব্বুর পরীক্ষা কি এখনো শেষ হয়নি? এই তো নানু ভাই, আর একটাই আছে, এরপর তোমার আম্মুর কাছে তোমাকে ফিরে আসবে। অর্ণার মা বাবা অর্ণাকে আর বিয়ের জন্য জোর করেনি, কেননা তাদের পছন্দ বিয়ে করেই আজ তাদের মেয়ের এই অবস্থা। যদি কখনো মেয়ে নিজ ইচ্ছায় বিয়ে করে তবে করবে, নয়তো তারা আর কিছু বলবেন না। দুদিন পর সকালে অনু ঘুমিয়ে আছে, আর হঠাৎ করে অনুর চিৎকার শুনেই অনুর নানা নানু দৌড়ে যান রুমে। গিয়ে দেখেন অনু অর্ণাকে জড়িয়ে ধরে রেখেছে। খুশিতে চিল্লাচ্ছে দুরন্ত অনু। আম্মু এসেছে, আম্মু এসেছে। কে রে, তুই কখন এলি? এই তো চুপি চুপি চলে এলাম সারপ্রাইজ দিতে। ভালো করেছিস। এক্সাম কেমন হলো? হয়েছে আব্বু, আলহামদুলিল্লাহ। শেষ এক্সাম? হ্যাঁ শেষ। আর কোথাও যাবে না তুমি আমাদের ছেড়ে আম্মু? একটুও যাব না। জানো আমরা এই কয়দিন কত মজা করেছি, তুমি থাকলে আরো কতই না মজা হতো। এই তো আম্মু, আমি এসে গেছি। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে মজা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যা এবার মা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সবাই ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে। তারপর এখন কি করবি ভেবেছিস? এই তো বাবা, কয়েকটা অফিসে সিভি জমা দিয়ে রেখেছি, দেখি কি হয়। বলেছে হলে ফোন করবে, আর রেজাল্ট দিলে আবার ভর্তি হব, পড়ালেখাটা শেষ করব। আর যে পর্যন্ত জব না হয় এই কোচিং সেন্টারটা তো আছেই। জব টপ না করলে হয় না রে মা, এখানেই তো আমরা ভালো আছি সবাই মিলে। না মা, আমি আমার মেয়েকে শহরে নিয়ে যাব, আর সাথে তোমরাও যাবে। আমার মেয়ের কপালে আমি গাইয়া নামক দাগটা লাগতে দেব না। যেই জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমি আমার মেয়ের জীবনটা ধ্বংস হতে দেব না। আমি মিস্টার অপূর্বকে বুঝিয়ে দেব, গাইয়ারাও মানুষ, গাইয়ারাও সেসব পারে যা শহুরেরা পারে। আচ্ছা, এবার বাদ দাও তো, অর্ণার মা মেয়েটাকে খেতে দাও। খাওয়া দাওয়া শেষে অর্ণা বলে, আজকের রান্নাটা আমি করব। অনুর নানা নানু অনুকে নিয়ে স্কুলে চলে যান, আর অর্ণা এদিকে রান্না করে অনুকে নিয়ে অনুর নানা নানু বাসায় ফিরে সবাই গোসল করে ফিরে সে খাওয়া দাওয়া করে। বিকেলে সবাই মিলে ঘুরতে বের হয়। সবাই অনেক আনন্দ করে, মজা করে। সন্ধ্যায় বাসায় ফিরে আসে সবাই। খাওয়া দাওয়া শেষে গল্প করে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎ অর্ণার মোবাইলে ফোন আসে। অর্ণা ফোন হাতে নিতেই দেখে অয়ন ভাইয়ের কল। হ্যালো অয়ন ভাইয়া। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো আছি। এত সকালে কি মনে করে? তুমি এক্সাম দিয়ে বাসায় চলে গেলে, অথচ আমাকে একটু বলে গেলে না। সরি অয়ন ভাইয়া, আসলে মেয়েটার জন্য মনটা খুব খারাপ লাগছিল, তাই কাউকে তেমন জানানো হয়নি। ঠিক আছে, শুনো, তুমি যে জব খুঁজছিলে, আমি আজ থেকে আমার বাবার অফিস দেখাশোনা করব। বাবা আমার উপর দায়িত্ব দিয়েছেন। তুমি যদি চাও এখানে জয়েন করতে পারো। তোমার সিভিটা আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা অয়ন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এত ভাইয়া ভাইয়া কত হবে না তো? এ আর এমন কি বা করছি আমি তোমার জন্য? তুমি তো আমার পুরো জীবনটাই বদলে দিয়েছো। আরে না, কি যে বলেন না। আচ্ছা, তুমি তাহলে তোমার সিভিটা পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখি তবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অয়ন হচ্ছে অয়নের সিনিয়র। অর্ণা অনার্সে পড়ে আর অয়ন মাস্টার্সে পড়তো। হঠাৎ একদিন অয়না দেখে কলেজ মাঠের এক কোনায় একটা ছেলে সেন্সলেস হয়ে পড়ে আছে। তখনই সবাইকে ডেকে তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে যায় অর্ণা। পরে ডাক্তার বলেন অতিরিক্ত মদ্যপানে এই অবস্থা হয়েছে তার।
ওনাকে বাঁচাতে হলে এই নেশার জগৎ থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে। পরে সবার কাছ থেকে অয়না শুনতে পাই ছেলেটার নাম অয়ন। ছেলেটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু একটা মেয়ের প্রেমে পড়ে অনেকটা গোল্লায় যেতে থাকে এই অয়ন। ধনী ছেলে এই অয়ন খুব ভালোবাসতো লাকি নামের একটা মেয়েকে, কিন্তু পরে জানতে পারে লাকি একাধিক রিলেশনে জড়িত, যেটা অয়ন মানতে পারেনি। একদিন শোনে লাকি এক ছেলের সাথে কোথায় যেন ধরা পড়েছে, আর সেখানেই ওদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপর থেকে অয়ন পুরোপুরি নেশায় আসক্ত হয়ে পড়ে। অয়না শপথ করে যেভাবে হোক অয়নকে ভালো পথে ফিরিয়ে আনবে। অয়না অয়নকে ওর জীবনের কাহিনী বলে, আর বলে, দেখুন, এরপরও আমি ভেঙে পড়িনি, আবার উঠে দাঁড়িয়েছি। আর আপনি কি না এভাবে ভেঙে যাবেন? আমার থেকে কি আপনার কষ্ট বেশি? একটাবার ভাবুন। এভাবে ধীরে ধীরে অয়না অয়নকে বুঝতে থাকে, আর অয়ন বুঝতে সক্ষম হয়। ফিরে আসে নতুন জীবনে, ত্যাগ করে নেশার জগৎ, মাস্টার্স পাস করে, এখন আবার বাবার অফিসে দেখাশোনা করবে। ফিরে পায় নতুন একটা জীবন। ওই ঘটনার পর থেকে অয়না আর অয়নের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। অয়ন অয়নার মাঝে মাঝে খোঁজ খবর নেয়, পড়াশোনা কেমন চলছে, বাবা মা মেয়ে কেমন আছে খোঁজ নেয়। অয়না অয়নকে সিভি পাঠিয়ে দেয়। তারপর অয়ন একদিন অয়নাকে ফোন দিয়ে বলে, তোমার জব কনফার্ম, তুমি এবার জয়েন করতে পারো। অর্ণার কলেজের বান্ধবী অর্ণার জন্য বাসা ঠিক করে রাখে। অর্ণা সবাইকে নিয়ে ওই বাসায় ওঠে। সেদিন ঘর গোছাতে গোছাতেই সারাদিন লেগে যায়। পরের দিন অর্ণা অয়নের সাথে দেখা করে। অয়ন ওকে অফিসের সবকিছু বুঝিয়ে দেয় আর বলে, তুমি চাইলে আজ থেকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ অয়ন ভাইয়া। আবার ভাইয়া? এত ভাইয়া ভাইয়া করতে হবে না তো, আর এত ধন্যবাদও দিতে হবে না তো। কোথায় উঠেছ? এই তো সামনেই উঠেছি। একাই? না, বাবা মা আর অনুকেও নিয়ে এসেছি। খুব ভালো করেছ। একদিন অনুর সাথে খেলতে যাবো রে। আর শোনো, অনুকে তাহলে এখানে ভালো একটা স্কুলে ভর্তি করে দিও। হ্যাঁ, সেটাই ভাবছি। সেদিনের মতো অফিস শেষ করে অয়না বাসায় চলে আসে। পরের দিন সকালে অয়নাকে ফোন দিয়ে অয়ন বাসার ঠিকানা নিয়ে অয়নাদের বাসায় চলে আসে। এসেই অনুর সাথে কথা বলে আর বলে, চলো আজ তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। অয়ন আর অর্ণা গিয়ে অনুকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। অর্ণা অফিস করছে, অয়ন ও অর্ণাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। অয়ন এখন মাঝে মাঝে অর্ণাকে বাসায় পৌঁছে দেয়। যদিও অর্ণা বারণ করে, তবুও কে শোনে কার কথা। অয়ন মাঝে মাঝেই অর্ণাদের বাসায় যায়। আন্টি, আমি যে আপনাদের বাসায় মাঝে মাঝে অনুর সাথে খেলা করতে চলে আসি, আপনারা তো কিছু মনে করেন না? না বাবা, কি মনে করব? তুমি এসে ওকে সময় দাও, আমার আর তোমার আঙ্কেলের সাথে গল্প করো, আমাদের বরং ভালোই লাগে। তুমি এসো মাঝে মাঝে বাবা, কোনো সমস্যা নেই। অয়ন অয়নাদের সবাইকে নিয়ে পড়ায় ছুটির দিনে ঘুরতে বের হয়। অয়না রাজি না হলেও অনু শেষমেশ রাজি করেই ফেলে। আচ্ছা আন্টি, অয়নাকে আপনারা বিয়ে দেন না কেন? এভাবে কি আর জীবন চলবে? কি আর বলবো বাবা, একবার ওর জীবনটা নষ্ট করেছি, তাই আর সাহস পাই না। এছাড়া কয়েকবার বলেছি, ওর কোনো কথাই বলেনি, তাই ওর ওপর ছেড়ে দিয়েছি। আচ্ছা, অয়নার আর ওর স্বামীর কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, তুমি জানো না? অর্ণা বলেনি? না, ডিভোর্সের কথা কিছু বলেনি। অনুর বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন অর্ণাকে ডিভোর্স দেয়, আর অর্ণাও পেপারে সাইন করে দেয়। একটা ঝুলন্ত সম্পর্ক বইয়েই বা কি করতো বলো বাবা? আচ্ছা আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। অয়নার জীবনে দেখবেন খুব ভালো কেউ একজন আসবে, যে কিনা অয়নার চোখে কোনোদিনও জল আসতে দিবে না, মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় হঠাৎ ঝুম বৃষ্টি। বৃষ্টি থেকে অয়না দৌড়ে গিয়ে খোলা রাস্তায় ভিজতে শুরু করে, আর অয়ন বলতে থাকে, অয়না ঠান্ডা লেগে যাবে তো, জ্বর এসে যাবে, ভিজো না বলছি। আরে একবার ভিজেই তো দেখুন। অয়ন ও অয়নার সাথে ভিজতে থাকে বৃষ্টিতে, আর হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে।
অর্ণা দৌড়ে গাড়িতে উঠে যেতে থাকে, আর তখনই অয়ন অর্ণার হাতটা টেনে ধরে বলে, আমার সাথে সারাটা জীবন বৃষ্টিতে ভিজবে? কি বলছেন এসব? বিয়ে করবে আমায়? আপনি কি বলছেন আপনি জানেন তো? আমি যা বলছি সজ্ঞানে বলছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব। এ হয় না। কোথায় আপনি আর কোথায় আমি? তাছাড়া আমি একজন ডিভোর্সি, আমার একটা মেয়েও আছে, কিভাবে সম্ভব? আমি যদি অনুকে ওর বাবার আদর দেই তাহলে কি তুমি অমত করবে? আমি চাই মেয়েটা বাবার আদর পাক, ভালোবাসা পাক। হাতটা ছাড়ুন প্লিজ, বাসায় যেতে হবে। এই হাত আমি আরেকবার ধরার জন্য ছাড়লাম, আবার যখন ধরবো কোনোদিনও ছাড়বো না, ছাড়ার জন্য ধরবো না। আম্মু আম্মু এসেছো? মা এসেছি। আচ্ছা ফ্রেশ হয়ে খেয়ে নাও, পুরো ভিজে গেছো বৃষ্টিতে। পরের দিন সকালে আম্মু একটা কথা বলি। বলো মা। সবার বাবা আছে, আমার বাবা নেই কেন আম্মু? মুস্কান, পূজা সবাই ওদের আব্বুকে নিয়ে আসে স্কুলে। ওদের আব্বু এসে ওদের স্কুল থেকে বাসায় নিয়ে যায়, কিন্তু আমার আব্বু কেন নাই? পাশে দাঁড়ানো অনুর নানু কথাগুলো শুনে অনুকে ডেকে নিয়ে যায়। অহনা আর সেদিন অফিসে যায় নাই, অয়নই ওদের বাসায় চলে আসে। আন্টি, আঙ্কেল, আমি আপনাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বাবা। আমি অয়নার আর অনুর দায়িত্ব নিতে চাই। অয়নাকে স্ত্রীর মর্যাদা আর অনুকে বাবার শ্রেণী দিতে চাই। এখন আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আপনাদের বাসায় চলে আসব। আমাদের কোনো আপত্তি নেই বাবা। শুনছিস রে অনু, তুই না বলেছিলি তোর বাবা নেই কেন, তোর আব্বু নেই কেন? এই তোর বাবা। সত্যি তুমি আমার বাবা? মারে, তুই আর অমত করিস না। দেখ অনু অয়নকে কিভাবে আপন করে নিয়েছে, আর অয়নও কিভাবে অনুকে আপন করে নিয়েছে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। সবাই অনেক খুশি হয়। অয়নের মা নেই, বাবাকে আর বোনকে জানায় ও একটা মেয়েকে ভালোবাসে আর ওকেই বিয়ে করতে চায়। ওর বাবা অসুস্থ, তাই দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন, অয়নকে অফিসের দায়িত্ব দিয়ে। সাথে ওর বোনও গেছে। অয়নের বাবা আর বোন তো খুশিতে দিশেহারা। যেই ছেলে বলেছে জীবনে বিয়ে করবে না, সেই ছেলে নিজে বিয়ে করতে চাইছে। তাই অয়নের বাবা অয়নকে বলে দেয়, তুমি বিয়ের আয়োজন করো, আমরা পৌঁছে যাব বিয়ের দিন। অয়নের বাবা ভাবেন যদি ছেলের মতো আবার পাল্টে যায়, তাই বিয়ের আয়োজন করতে বলে দেয়। বিয়ের আয়োজন করা হয়, কিন্তু অয়নের বোন বাবা বিয়ের সময় এসে পৌঁছতে পারে না অয়নের বাসায়। তাই অয়নকে ওর বাবা বলে দেন, তুমি বউ নিয়ে বাসায় চলে এসো, আমরা বাসায় অপেক্ষা করছি তোমাদের জন্য। অনু ওর মায়ের থেকে নানিমার জন্য বেশি পাগল, সেই জন্য অনু ওর নানিমায়ের কাছেই আজ থেকে যায় আর বলে সকালে নানিমা আর নানা ভাইকে নিয়ে তোমাকে আর বাবাকে আনতে যাব। অর্ণা বিদায় নিয়ে অয়নের সাথে ওদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে দাঁড়াতেই অয়নের বোন এসে গেট খোলে আর অর্ণাকে দেখেই একটা হাসি দেয়। আর হঠাৎই একটা গ্লাস ভাঙার শব্দ হয়। অর্ণা তাকায় সেদিকে, আর অয়ন তাকিয়ে দেখে ওর বোন জামাইয়ের হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। কি হলো ভাই, লাগেনি তো? আরে না, আমি ঠিক আছি। আয় আয়, বউ নিয়ে ভিতরে আয়। চলো অর্ণা। অয়না, এটা আমার বাবা, তোমার শ্বশুর মশাই। অর্ণা অয়নের বাবাকে সালাম করে। আর এটা হচ্ছে আমার একমাত্র বোন মনা। মনা অর্ণাকে জড়িয়ে ধরে। আর এ হচ্ছেন আমার বোনের জামাই মিস্টার অপূর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এ হচ্ছে আমার অর্ণা, আমার ভালোবাসা। তোর পছন্দ আছে বটে, কি মিষ্টি দেখতে আমাদের অর্ণা। দেখতে হবে না, কার পছন্দ? অর্ণা এতক্ষণে অপূর্বকে দেখে সেন্সলেস হয়ে যাওয়ার কথা, কিন্তু ও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কেননা অপূর্বের আঘাতের কাছে এই সব কিছুই না। যা অয়ন, বৌমাকে ভিতরে নিয়ে যা বাবা। এতক্ষণে অপূর্বের বুকের ভিতর দাউ দাউ করে যেন আগুন জ্বলছে। এ কি দেখছে অর্ণা? অর্ণা কি করে অয়নের বউ হয়? এ কি করে সম্ভব? এ কিছুতেই হতে পারে না। আমি হয়তো ভুল দেখছি। না না, ভুল দেখবো কি করে? ও যে আমার চিরচেনা। অয়ন অয়নার হাত ধরে অয়নের রুমে নিয়ে যায়।
অয়নের রুমটা রজনী গোলাপ গাঁদা ফুলে সাজানো হয়েছে। মনা আর অপূর্ব মিলেই তাড়াতাড়ি করে এসেই রুমটা সাজিয়েছে। অয়ন রুমে ঢুকতেই ফুলের সাজানো রুমটা দেখে অনেকটা খুশি হয়। অয়নাকে খাটে বসিয়ে ওর হাত ধরে বলে, তুমি খুশি তো? হুম। জানো, আজ আমি অনেক খুশি। তোমাকে যে আজ আমি আমার করে পেয়েছি। আজ থেকে আমার নতুন জীবন শুরু করতে পারছি। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আপনি খুব ভালো। একটাই কথা, হুম। আমার বাবা বোন ওদের নিজের বাবা বোনের মতো দেখো, আগলে দেখো সংসারটাকে। আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, সেটা আমি জানি। আমার বউ যে খুব লক্ষ্মী, ও নিজে থেকেই সবকিছু বুঝে নিবে। হয়েছে। আগামীকালই আমরা অনুকে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা। ওর জন্য মন খারাপ লাগছে, তাই না? হুম। কাল নিয়ে আসবো ওকে। মন খারাপ করো না। এবার চোখটা বন্ধ করো তো। কেন? করোই না। আচ্ছা, করলাম। চোখ বন্ধ করার পর অয়ন অয়নাকে একটা চেইন আর আংটি পরিয়ে দেয়। কি এগুলো? তোমার বাসর ঘরের গিফট পছন্দ হয়েছে? হুম, খুব। অনেক রাত হয়েছে, তাই না? হুম। আমি কি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? যান এখান থেকে। লজ্জা পেয়েছে রে আমার বউটারে। এত লজ্জা কিসের? এসো, লজ্জা ভাঙিয়ে দেই। এই বলে অয়ন অয়নার কপালে চুমু খায়, ওকে ভালোবেসে কাছে টেনে নেয়। সকালবেলা অয়না গোসল করে ফিরে সে নীল রঙের একটা শাড়ি পরে, চোখে হালকা কাজল দেয়, হাতে নীল রঙের চুড়ি পরে। অপূর্ব লাগছে অয়নাকে। অয়না যখন আয়নার সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো আসতেছে, ঠিক তখনই অয়ন ঘুম থেকে জেগেই অয়নাকে পিছন থেকে জড়িয়ে ধরে। যান, গিয়ে গোসল করে নিন। করবো। আমার সুন্দরী বউটাকে দেখে নেই। কি নীল শাড়িতে আমার বউটাকে লাগছে, একদম আসমানের পরি লাগছে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? একটু কম হয়ে যাচ্ছে। যান এবার গোসলে। যাচ্ছে আমার বউটা। অয়ন ফ্রেশ হয়ে বের হলে মনা ওদের ডাকতে আসে। কি রে, উঠেছিস তোরা? হ্যাঁ আপু, আপনার ভাই রেডি হচ্ছে। তাড়াতাড়ি চলে এসো ওকে নিয়ে, সবাই একসাথে নাস্তা করব। অয়নাকে নিয়ে অয়ন নাস্তা টেবিলে যায়। অপূর্ব অয়নার দিকে তাকিয়ে আছে। অয়না ওর তাকানো দেখে অয়নের হাত ধরে ফেলে। অপূর্ব চোখ নিচে নামিয়ে ফেলে। আমি সবাইকে বেড়ে দিচ্ছি আপু। তুমি নতুন বউ, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু এখন আমার ভাইকে সময় দিবে। সংসার সামলানোর জন্য তো সারা জীবনই পড়ে থাকবে। মনা ঠিক বলেছে মা, তুমি আমার পাগল ছেলেটাকে দেখে দেখো। আচ্ছা শোন, হানিমুনে কোথায় যাবি, কোনো প্ল্যান করেছিস? না, করিনি তো। ভেবে দেখ কোথায় যাবি, টিকিট করে ফেল। দেখি, নাস্তা করে অয়নাদের বাসায় যাবো একটু। এখন কেন যাবি? বিকেলে তো ওনারাই আসবেন। না রে, এখন যেতে হবে। অয়নার খারাপ লাগছে অনুর জন্য। আর অনু সকালে ফোন করেছিল আমাকে আর অয়নাকে খুব মিস করেছে। গিয়ে ওকে নিয়ে আসি। অনুকে কি হয় অয়নার? তো তোদের বলা হয়নি, তোমাদের একটা মেয়েও আছে, ওর নাম অনু। মেয়ে আছে মানে? আচ্ছা, সবাইকে আমি ক্লিয়ারলি বলি, অয়নার আগে একটা বিয়ে হয়েছিল, ওই ডিভোর্স হয়ে গেছে। আর ওর একটা মেয়ে আছে, যেটা ও এখন আমারও মেয়ে, ও এই বাড়ির মেয়ে। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। আমার কোনো প্রবলেম নেই এতে। তোমাদের কোনো প্রবলেম আছে? আমি চাই অনু আমাদের সাথেই থাকবে। আমাদের কি প্রবলেম থাকবে? তুই যে ডিসিশন নিবি তাতে আমরা খুশি। তো ওদের ডিভোর্সটা কেন হয়েছিল বাবা? কারণ ও গ্রামের এক সাধারণ মেয়ে, গাইয়া বউ। ওই অমানুষটার পছন্দ ছিল না, বাবা মায়ের চাপে বিয়ে করেছিল। আর তাই ওর সন্তানটাকেও ওর পরিচয় দেয়নি। পরে শহরে এক স্মার্ট মেয়েকে সে বিয়ে করে নেয়, আর এভাবেই ওদের ডিভোর্স হয়ে যায়। খুব ভালো করেছো, অমানুষটাকে ছেড়ে দি, নইলে সারা জীবন জ্বলতে হতো বোন। কথাগুলো শুনে অপূর্বের কাশি উঠে যায়। আপু, ওনাকে পানি দিন। এই নাও পানি। তোমার আবার কি হলো? না, কিছু না। নাস্তা করে যা তাহলে, দাদুভাইকে নিয়ে আয়। হ্যাঁ বাবা, যাচ্ছি। অপূর্ব অর্ধেক নাস্তা করেই উঠে চলে যায়। কি হলো, চলে যাচ্ছ যে? খেতে ইচ্ছে করছে না। আর বলো না, মানুষটা একটু অন্যরকমই, যখন যা ইচ্ছে তাই করে। তোমরা খাও, আমি আসছি, দেখি ওর কিছু লাগবে কিনা।
হলো, চলে এলে যে? এমনি ভালো লাগছে না। দেখেছো দুনিয়ার মানুষ কত রকমের হয়। তুমি আমি একটা বাচ্চার জন্য কত হাহাকার করছি, আর ওদিকে ওই অমানুষটা কিভাবে একটা বাচ্চা সহ এত লক্ষ্মী একটা মেয়ে সোনার সংসারটা ভেঙে চলে গেছে। বাদ দাও এসব কথা। মেডিসিন নিয়েছো? ডাক্তার যে মেডিসিন গুলো খেতে দিয়েছে? নিব এখন। মেডিসিন গুলো ঠিক মতো না, দেখো কি হয়। আল্লাহ ভরসা। অয়ন আর অর্ণা অনুকে আনতে যাওয়ার জন্য বাসা থেকে বের হবে, আর অনুর ডাক। বাবা আমি এসে গেছি। অয়ন, অপূর্ব, মনা, অর্ণা আর অয়নের বাবা সবাই একসাথে দাঁড়ানো। অনু দৌড়ে গিয়ে অয়নকে জড়িয়ে ধরে। আমি এসে গেছি বাবা, আমি এসে গেছি আম্মু। আমরা এক্ষুনি তোমার আনতে যাচ্ছিলাম মা। জানো আমি তোমাদের খুব মিস করছিলাম। আমরা তোমাকে খুব মিস করেছিলাম আম্মু। এই যে দেখো, এটা কে? এটা হচ্ছে তোমার দাদা ভাই। আমার তো দাদা ভাই আছে। এটা তোমার আরেকটা দাদা ভাই। আচ্ছা কেমন আছো দাদা ভাই? আচ্ছা কেমন আছো দাদা ভাই? এই তো ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর এটা হচ্ছে তোমার ফুপু মা। এসো এসো, কোলে এসো একটু। কেমন আছো ফুপু মা? আমি ভালো আছি মা। আর এ হচ্ছে তোমার বাবা, আই মিন ফুবা। বাবা ফুফা বাবা আবার হয় নাকি? ফুপু মা হলে ফুপু বাবা হবে না কেন? আচ্ছা তুমি আমার ফুপু বাবা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। একটু কোলে আসবে আমার? না, আমি এখন আম্মুর কোলে যাব। এদিকে অনু, নানা, নানু অবাক হয়ে তাকিয়ে আছেন অপূর্বের দিকে। তাদের ধ্যানের ব্যাঘাত ঘটিয়ে অয়নের ডাক। বাবা মা ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আসুন। অয়নের বাবা মা এগিয়ে সবার সামনে গেলেন। মা বাবা পরিচয় করিয়ে দেই, ইনি হচ্ছেন আমার বাবা, এটা হচ্ছে আমার বোন, আর ইনি হচ্ছে আমার বোনের জামাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, কিছু মনে করেননি তো আপনারা? কি যে বলেন ভাই, আপনাদেরই তো আরো মন খারাপ হওয়ার কথা। আপনাদের ছেলের বিয়েটা উপস্থিত থাকতে পারলেন না। আমার মনে কোনো আফসোস নেই, যে লক্ষ্মীর মতো বোমা পেয়েছি। দোয়া করবেন ভাই ওদের জন্য, আর আমাদের মেয়েটাকেও দেখে রাখবেন। জীবনে অনেক কষ্ট পার করেছে আমারই মেয়ে। আপনারা চিন্তা করবেন না, এখন থেকে অনা আমাদের মেয়ে, ওকে দেখে রাখার দায়িত্ব আমাদের। আপনারা চিন্তা মুক্ত। শুনে ভালো লাগলো ভাই, নিশ্চিত হলাম। যাও মা, বাবা মাকে নাস্তা দাও। না না, আমরা নাস্তা করে এসেছি মাত্র। কিছু তো খেতেই হবে, এই প্রথম আমাদের বাড়িতে আসলেন আপনারা। না না, সমস্যা নেই, আরো কত সময় তো আছে, এখনই তো আর চলে যাচ্ছে না। আচ্ছা তবে বসুন, আমরা গল্প করি। অপূর্ব যেন এসব একদমই ভালো লাগছে না। অপূর্ব ওখান থেকে ওর রুমে চলে গেল। আমার কোনো ভালো শাড়ি নেই, শাড়ি তো পরাই হয় না, তাই কেনাও হয় না। আর তুমিও পছন্দ করো না, তাই আরোই কিনি না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই বলে অপূর্বর মনার জন্য শাড়ি কিনতে চলে যায়। বারবার অর্ণার মুখটা চোখের সামনে ভেসে উঠছে অপূর্বের, আর অনুকে তো ও কিছুতেই ভুলতে পারছে না। ওর মেয়ে ওরই চোখের সামনে, কিন্তু একটু কোলেও নিতে পারছে না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। অপূর্ব শাড়ি কিনে নিয়ে বাসায় পৌঁছে। মনা, এই মনা, কই তুমি? এই তো। এই নাও শাড়ি, এখানে দুটো শাড়ি আছে, একটা তোমার আর একটা অর্ণাকে দিও। বাহ, ভাই বউয়ের জন্য এত টান, ভালোই করেছো। আমি এখনই দিয়ে আসছি ওকে। মনা অর্ণাকে গিয়ে শাড়িটা দেয়। অর্ণার মন না চাইলেও অয়নের জন্য শাড়িটা রাখা লাগে। দুপুরে সবাই একসাথে খেতে বসেছে। বাবা বাবা, তুমি আর আমি একসাথে বসবো। অয়ন অনুকে চুমু দিয়ে ওর কাছে বসে। অপূর্বের কেমন যেন এক কষ্টময় অনুভূতি হয়। সবার খাওয়া দাওয়া শেষে অর্ণার বাবা মা চলে যায়, আর অয়নকে বলে যায়, আমার মেয়েটাকে দেখে রেখো, ওকে কোনোদিনও কষ্ট পেতে দিও না বাবা। না, এখন আমার স্ত্রী, আপনারা কোনো চিন্তা করবেন না। মনা অর্ণাকে বলে, তোমরা এবার হানিমুনে গিয়ে ঘুরে আসো। জি আপু, দেখি অয়ন কি বলে। আমি আবার কি বলবো, আমরা আগামী পরশুই যাচ্ছি হানিমুনে। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি। এই যে বউটা, আপনি কি জানেন আপনাকে যে শাড়িতে অনেক সুন্দর লাগে? ও, তার মানে অন্য কিছুতে আমাকে পচা লাগে?
আমি কি সেটা বলেছি? শাড়িতে আমার বউটাকে অনেক অনেক বেশি সুন্দর লাগে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার তো ধন্যবাদ লাগবে না, তাহলে চুমু লাগবে, চুমু দেন। ইস, শখ কত। আচ্ছা দিবেন না তো? ওকে, আমি দিচ্ছি। এই না না না, অনু এসে যাবে। আচ্ছা, অনু কই? অনু ওর দাদা ভাইয়ের সাথে গল্প করছে। ও আচ্ছা। শুনুন। না, শুনবো না। শুনবো না মানে? ওই মেয়ে, আমি কি দূরের কেউ যে আমাকে আপনি করে বলো? না মানে? না মানে কি? তুমি করে না বললে আমি কিছু শুনবো না। প্লিজ এমন করে না, শুনুন না। শুনবো না। শুনুন না, বলুন। উফ। শুনবো না। আচ্ছা শুনুন না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে একটা পরিবার দেওয়ার জন্য, বাবার আদর দেওয়ার জন্য। বাহরে, মেয়েটা কি আপনার একা নাকি? মেয়েটা আমারও। ওকে বাবার আদর দেব না তো কাকে দেব? আল্লাহ, আমার বউ আমাকে আদর দিচ্ছে রে। অর্ণা লজ্জা পেয়ে দৌড়ে চলে যাচ্ছিল, আর অয়নও ওর হাত টেনে ধরে বুকে জড়িয়ে নেয়। লাফি বউ পাখি। এখন ছাড়ুন, আমি একটু বাবা আর আপুর ওখানে যাই। আচ্ছা যাও। অপূর্ব সিগারেট খাচ্ছে। তুমি সিগারেট খাচ্ছ? কি হয়েছে তোমার? তুমি তো সিগারেট খাও না। খাই না, তাতে কি? তাই বলে কি খাওয়া যাবে না? কিচ্ছু হয়নি, যাও তো এখান থেকে। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? বলো আমাকে। বললাম না কিছু না, যাও এখান থেকে। আমাকে একটু একা থাকতে দাও, এত জ্ঞান জ্ঞান করো না। অর্ণা ওর শ্বশুর মশাইয়ের রুমে এসেছে। কি করে দাদা নাতনি? এই তো আম্মু, আমরা গল্প করছি। দাদা ভাইকে বিরক্ত করছো না তো? কি যে বলো না বৌমা, ও এসেছে পরে আমার মনে হচ্ছে অর্ধেক রোগী ভালো হয়ে গেছে। আমার দাদু ভাই এখন থেকে আমার সাথেই থাকবে, তাই না দাদু ভাই? হ্যাঁ দাদা ভাই। বৌমা। জি বাবা। এখন থেকে সংসারটা তোমার, নিজের মতো করে সংসারটাকে সাজিয়ে নিবে। এই সংসারের দায়িত্ব এখন থেকে তোমার হাতে। জি বাবা। আর একটা কথা, তুমি আমার পাগল ছেলেটাকে দেখে রেখো, কখনো ওকে কষ্ট দিও না। ছোটবেলা থেকে ওকে আর মনাকে আমি নিজের হাতে মানুষ করেছি। ছোটবেলায় ওদের মা মারা যায়, ওদের যদি ওদের সৎমা দেখতে না পারে, তাই আমি আর দ্বিতীয় বিয়েও করিনি। ভেবেছি বাকি জীবনটা ওদের মুখ দেখে কাটিয়ে দেব। না বাবা, আমি অয়নকে কখনোই কষ্ট পেতে দিব না, আপনি চিন্তা করবেন না। আমি এই সংসার আর সংসারের সবাইকে আগলে রাখবো। আচ্ছা বাবা, আপনারা গল্প করুন, আমি আসি। আচ্ছা, এসো মা। মনা মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে। আপু, আপু। আমি খেয়াল করিনি, কিছু বলবে? কি হয়েছে আপনার? কোনো সমস্যা? আরে না, কিছু হয়নি। আপনার মুখ দেখে কিন্তু তা মনে হচ্ছে না। কিছু তো একটা হয়েছে, বলা যাবে আমাকে? মনা অর্ণাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কি হয়েছে আপু, বলুন আমাকে, বলুন। জানো, অর্ণবকে আমি বিয়ের পর থেকে কোনো দিনও সিগারেট খেতে দেখিনি, কিন্তু আজও সিগারেট খাচ্ছে। এই প্রথম দেখলাম ওকে সিগারেট খেতে। ওকে ভালো মন্দ জিজ্ঞাসা করে আমাকে ধমক দিয়ে সরিয়ে দিয়েছে, কিন্তু আজকের আগে কোনোদিন আমার সাথে এমন ব্যবহার করেনি। খুব খারাপ লাগছে। আরে আপু, ও কিছু না, ছেলে মানুষ, হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তিত, তাই একটু জোরে কথা বলে ফেলেছে। আপনি কোনো অশুভ কথা চিন্তা করবেন না তো। এবার হাসুন, হাসুন একটু। এই তো লক্ষ্মী আপু আমার। আর এক্ষুনি গিয়ে তার দেওয়ার শাড়িটা পরে ফেলুন, সন্ধ্যা হয়ে আসছে। শাড়িটা পরে একটু সাজুগুজু করুন, দেখবেন তার রাগ কোথায় পালিয়ে গেছে। পড়তে পারি এক শর্তে। কি শর্ত আপু? তোমাকেও এখন এই শাড়িটা পরতে হবে, যেটা অর্ণব এনে দিয়েছে, আর আমরা দুজন শাড়ি পরে একসাথে ছবি তুলবো। আপু, আমি অন্যদিন পরবো ওটা, আজ না। আজ আপনি পরুন। তুমি না পরলে কিন্তু আমিও পরবো না। এবার ভেবে দেখো তুমি কি করবে। আচ্ছা ঠিক আছে, আমিও গিয়ে পড়ছি। আপনিও পরে রেডি হন, তারপর আমরা পিক তুলবো। আচ্ছা ঠিক আছে। মনা গিয়ে শাড়িটা পরে নেয়। অপূর্ব ঘুমিয়ে আছে। অর্ণা রুমে গিয়ে অপূর্ব দেয়া শাড়িটা পরতে বাধ্য হয়, কারণ মনা না হলে পরবে না শাড়ি। শাড়ি পরা শেষে অর্ণা অয়নের জন্য চা বানাতে কিচেন রুমে যায়, আর এদিকে অনু আর অয়ন গল্প করতে থাকে। অর্ণা চা বানাচ্ছে আর পিছন থেকে শুনতে পাচ্ছে। আসলে আমার মাথা ঠিক ছিল না, কেন যেন দিনকাল খারাপ যাচ্ছে,
কোনো কিছুতেই মন বসাতে পারছি না, ডিপ্রেশনে কাজ করছে, তাই তোমার সাথে ওভাবে কথা বলে ফেলেছি। সরি, আমাকে মাফ করে দিও, আর কখনো এমনটা হবে না। এই বলে পিছন থেকে অর্ণব অর্ণাকে জড়িয়ে ধরে। লাভ ইউ মোনা, এন্ড সরি অলসো। কি করছেন এসব? ছাড়ুন আমাকে, ছাড়ুন। এই বলে অর্ণা অপূর্বকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি আপনার মনা না, আমি অয়নের অর্ণা, মিসেস অয়ন। সো দূরত্ব বজায় রাখুন। অর্ণার আর মনার শাড়ি একই ডিজাইন আর একই রঙের, সেজন্য অপূর্ব অর্ণাকে মনা ভেবে জড়িয়ে ধরে আর কথাগুলো বলে। সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। তাছাড়া এইভাবে চিল্লাচ্ছ কেন? আমি তো কোনো বাঘ ভাল্লুক নই যে তোমাকে খেয়ে ফেলবো, আর আমরা অপরিচিত নই যে আমাকে তুমি ভয় পাবে। হাসালেন মিস্টার অর্ণব, আপনি তো বাঘের চেয়েও ভয়ঙ্কর। তাছাড়া আপনার কি করে মনে হয় আমরা পরিচিত? আমি তো আপনাকে চিনি না। অর্ণা প্লিজ, এসব ভালো লাগছে না। কি সব? তুমি কি দুনিয়াতে আর কোনো ছেলে পাওনি যে অয়নকেই তোমার বিয়ে করতে হলো? অয়নের মতো কেউ যে আর এত ভালোবাসিনি, তাই ওকে ছাড়া অন্য কাউকে করার চিন্তাও করিনি। জাস্ট অসহ্য লাগে আমার এইসব, একটা মুহূর্ত শান্তি পাচ্ছি না আমি। আজব তো, কেন পাচ্ছেন না শান্তি আপনি? আজব না? আমার মেয়ে আমার সামনে আরেকজনকে বাবা ডাকে, এটা কিভাবে সইব আমি? আমার কেমন লাগে বোঝো তুমি? কই, আমার তো কিছুই লাগে না। বরং আমি বলবো, মনা আপুকে কখনো কষ্ট দিয়েন না। মেয়েটা খুব ভালো। যদি কখনো আপনার আসল রূপের কথা জানতে পারে, তবে খুব কষ্ট পাবে। আমি চাই না সে আপনার আসল রূপটা কেমন তা জানুক। অর্ণা, চিল্লাবেন না, চা হয়ে গেছে, আমি অয়নের জন্য নিয়ে যাচ্ছি। অয়ন অপেক্ষা করছে। অপূর্ব রাগে দেওয়ালের মধ্যে সজোরে একটা ঘুষি মারে। এই নিন আপনার চা। আম্মু, আমারটা কই? এই তো আম্মু, এটা তোমার। বাহ, দারুণ চা তো বানাও তুমি। থ্যাংক ইউ। কি হয়েছে, মন খারাপ? না তো। আচ্ছা শুনুন, আমরা যদি পরশু না গিয়ে কালকে হানিমুনের উদ্দেশ্যে রওনা হই, তাহলে কি সমস্যা আছে? না তো, কোনো সমস্যা নেই। তাহলে ডিনার করে সবকিছু গুছিয়ে রেখো, আর অনুকে যাওয়ার সময় শপিং করে দেওয়া যাবে, আর আমরাও কিনে নেব নে যা যা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। রাতে খাবারের টেবিলে বসে অয়ন সবাইকে জানায় ওরা হানিমুনে যাচ্ছে। সবাই খুশি হয়, শুধু অপূর্ব ছাড়া। খাওয়া দাওয়া শেষে অপূর্বের রুমে যায়। মনা, হুম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? হ্যাঁ, আর তখনকার জন্য সরি, মনটা কেন যেন ভালো ছিল না, তাই ওভাবে কথা বলে ফেলেছি। ইটস ওকে ইয়ার, সমস্যা নেই। আমি বুঝি তো একটা বাচ্চার জন্য হয়তো তোমার মন খারাপ থাকে, আর আমি তো তোমাকে এই সুখটাই দিতে পারছি না। কতটা অভাগী আমি। অপূর্ব মনাকে জড়িয়ে ধরে আর বলে, কোনোদিন আমাকে ছেড়ে যেও না। কখনো যাব না আমি অপূর্ব, শুধু তুমি আমাকে আগলে রেখো। রাখবো। পরের দিন অয়ন অর্ণা অনুকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে বের হয়। অর্ণা চেয়েছিল কিছুটা মুহূর্ত অপূর্বের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সারা জীবন ওদের একসাথেই থাকতে হবে। এই কথা ভাবতেই অর্ণার গা শিউরে ওঠে। অনেকক্ষণ জার্নির পর ওরা ওদের গন্তব্যে পৌঁছায়। হোটেলে ওঠে এবং ওখান থেকে রেস্ট নেয়। তার কিছুক্ষণ পরই অপূর্বের মা ফোন দেয় অর্ণার মোবাইলে। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? এই তো ভালো আছি মা। অনু কেমন আছে? কি করছো তোমরা? এই তো মা, এখন একটু ঘুমাচ্ছে। আমি অয়ন আর অর্ণা বেড়াতে এসেছি, তো কিছুক্ষণ হয় পৌঁছালাম। তুমি ভালো আছো তো? অয়ন কেমন? ও অনেক ভালো মা, আমি ভালো আছি, দোয়া করবেন। তা কি আর বলতে হয়। আচ্ছা, তোমরা এখন তাহলে রেস্ট নাও। ওরা কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। ঘুম থেকে উঠে খাবার অর্ডার করে, খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়। অর্ণা, অয়ন আর অনু মিলে অনেক আনন্দ করে, মজা করে। বাবা, তুমি আর মা একসাথে দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলে দিই। আচ্ছা মা, দাঁড়াচ্ছি। রাতে ওরা ওদের রুমে চলে যায়, খাওয়া দাওয়া করে নেয়। অপূর্ব আজ অফিসে গিয়েছে, কিছুতেই অফিসে মন বসাতে পারছে না, তাই অল্প সময় থেকে আবার বাসায় চলে যায়। আচ্ছা মোনা,
তোমার কাছে আমি মানুষটা কেমন বলো তো? আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে ভালো একটা মানুষ। যদি কখনো জানতে পারো এই ভালো মানুষের পেছনে একটা নোংরা মানুষও লুকিয়ে আছে, তখন কি করবে? শোনো অন্য, প্রতিটা মানুষেরই দুটো দিক থাকে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। তোমারও থাকতে পারে, অস্বাভাবিক তো কিছু না, কারণ তুমি মানুষ। আচ্ছা চলো ঘুমিয়ে পড়ি। আজ হঠাৎ এসব কথা কেন? না এমনি, তেমন কিছু না। মনা খেয়াল করছে অয়নের বিয়ের পর থেকে অর্ণব কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। সকালবেলা অয়ন আর অনু ঘুম থেকে উঠে ফেরুসে নাস্তা করে নেয়, আশেপাশে একটু ঘুরে নেয়। এর ফাঁকে অয়না ওর মা বাবার সাথে আর অয়নের বাবার সাথে একবার কথা বলে নেয় ফোনে। অয়ন, জানেন প্রতিটা মেয়েই চায় ওর একটা এমন বর হোক যে কিনা ওকে খুব ভালোবাসবে, যত্ন নিবে, আগলে রাখবে। আমিও তাই চেয়েছিলাম, যা কিনা দেরিতে হলেও আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন। সারাটা জীবন এমনই থাকবেন। প্লিজ চেঞ্জ হলে আমি পাগল হয়ে যাব। দূর পাগলি, এত ভালোবেসে বিয়ে করছি, কি আবার বউটাকে কষ্ট দিতে? আই লাভ ইউ অয়ন। আই লাভ ইউ টু আয়না। বাবা, ও বাবা, কি মা? আমরা ঘুরতে বের হব না? এই তো দুপুরে খাবার খেয়ে ঘুরতে বের হব। আচ্ছা ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে যখন অর্ণারা ঘুরতে বের হয়, তখন দূর থেকে কাকে যেন দেখে অর্ণার বুক কেঁপে ওঠে। অয়ন, এই অয়ন, ধুর, অনুকে নিয়ে পিছন থেকে অয়ন কই গেল? হাই। হাই। কেমন আছেন ভাবি? ও নো নো নো, আপনি তো এখন আর ভাবি নন, আপনি তো এখন আমার বন্ধুর এক্স। কেন ডিভোর্স হলো আপনাদের ভাবি? ও কি আপনাকে খুশি করতে পারতো না, নাকি আপনি তাকে খুশি করতে পারতেন না? আর সাথে সাথে লোকটাকে টান দিয়ে সামনে ঘুরিয়ে ঠাস ঠাস থাপ্পড় বসিয়ে দেয় অল্প। দোস্ত তুই? চুপ, কিসের দোস্ত? সেদিনই আমার বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছিল, যেদিন তুই আমাদের বাসায় এসে অর্ণাকে বাজে কমেন্ট করেছিলি। হ্যাঁ, সেদিনের থাপ্পড়টা আমি এখনো ভুলিনি, কিন্তু সেদিন তো তোর ওর উপর অধিকার ছিল, কিন্তু আজ তো নেই। তবে আজ কোন অধিকারে মারলি তুই আমায়? কারণ এখন সে আমার সম্পর্কে ভাইয়া হয়, বড় ভাইয়া। ক্লিয়ার? কিছু বুঝতে হবে না তোর, তুই যা এখান থেকে, নয়তো তোর বউকে সব খুলে বলবো এখন আমি। অবশ্যই বউকে নিয়েই ঘুরতে এসেছিস। যাচ্ছি আমি, তবে শোন, অন্যকে ডিভোর্স দিয়ে সারা জীবনের জন্য ঠকেছিস কিন্তু তুই, আর এই ভুলের মাসুল তোর সারা জীবন দিতে হবে, কথাটা মনে রাখিস। আপনি এখানেও এসে গেছেন? বাসায় বোর হচ্ছিলাম, তাই ভাবলাম মনাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। আর মনা বলল এখানে আসবে, তোমাদের সে এখানে, আর তাই এখানে নিয়ে এলাম। মনা, অয়ন আর অনুর সাথে ওদিকে আছে, চলো যাই। আর তুমি কিছু মনে করো না ওই লম্পটটার কথায়। লম্পট হলেও কথা তো আর মিথ্যা বলিনি। আমি আপনাকে সুখী করতে পারিনি, তাই তো ছেড়ে গিয়েছিলেন আমায়, তাই না? অর্ণা প্লিজ আর শাস্তি দিও না, আমি অনেক পস্তাচ্ছি এখন। ভোগ করেছি আমার পাপের জন্য শাস্তি। আমিও অনেক কষ্ট করেছি জীবনে, দয়া করে আমার সুখটুকু কেড়ে নিতে আসবেন না, অনুরোধ করে গেলাম। অর্ণা দাঁড়াও দাঁড়াও প্লিজ, অর্ণা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, আর এই অন্যায়ের শাস্তি আমি সারা জীবন ভোগ করব। শুধু তুমি আমাকে একটাবার ক্ষমা করে দাও, আমি আর এছাড়া কারো কাছে কিছুই চাই না। প্লিজ অর্ণা প্লিজ। কাঁদবেন না প্লিজ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি দিয়েছো? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ সো মাচ। এবার চলুন ওইদিকে যাই, মনা আপু আর অয়নরা ওখানেই। চলো। হেই আপু, কেমন আছেন? এই তো ভালো, তোমাদের ছাড়া ভালো লাগছিল না তাই চলে এলাম। খুব ভালো হয়েছে আপু, এবার আমরা একসাথে মজা করতে পারবো। ইয়াহু, ফুপুমা আর ফুপু বাবাও এখন আমাদের সাথে মজা করবে, তাই না বাবা? হ্যাঁ মা। অনুর অয়নকে বাবা বলে ডাকার শব্দটা অর্ণবের যেন কলেজা ভেদ করে যায়, কিন্তু কি আর করার, ভুল তো ওই করেছে। এখনো তো আর অর্ণা আর অনুর কারোই দোষ নেই। 7 দিন ওরা ঘোরাঘুরি করে, অনেক আনন্দ করে, হানিমুনটা এনজয় করে, এবং 8ম দিনের দিন সবাই মিলে একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর পথেই একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে ওদের বাসটা অ্যাক্সিডেন্ট করে।
আর বাসের অনেকেই আহত হয় এবং নিহত হয়। আর সেই অ্যাক্সিডেন্টে অপূর্ব, মনা আর অয়ন হালকা ব্যথা পেলেও গুরুতর আহত হয় অর্ণা। অনু অয়নের কোলে থাকে বলে ও বেঁচে যায়। অর্ণার অবস্থা দেখে অপূর্ব চিৎকার দিয়ে ওঠে। অর্ণা, এ কি হয়ে গেল? অর্ণা, এই অর্ণা, কথা বলো। অনু খুব ভয় পেয়ে গেছে। অনু কাঁদছে। অনু অয়নের কোলে, অয়নও হাউমাউ করে কাঁদছে। অনু, তুমি ফুপা বাবার কোলে যাও, আম্মুকে বাঁচাতে হবে, আম্মুকে হসপিটালে নিতে হবে। এই বলে অয়ন অর্ণাকে কোলে করে পাশের একটা হাসপাতালে নিয়ে যায়। অর্ণার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ডাক্তাররা বলেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্তের প্রয়োজন। যত রক্ত লাগে আমার শরীর থেকে নিন ডাক্তার, তবু অর্ণাকে ভালো করে দিন। জি, তাহলে আপনার রক্তের গ্রুপ জানতে হবে এবং দুজনের রক্তের গ্রুপ মিলতে হবে। আমাদের দুজনের রক্তের গ্রুপই এ পজিটিভ। ডাক্তার, আপনি রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, ঠিক আছে। এদিকে মনা আর অয়ন বিস্ময়ের সাথে অপূর্বের দিকে তাকিয়ে আছে। ওদের মনে হাজারো প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করার মতো পরিস্থিতি নেই। অর্ণার বাঁচা মরা অবস্থা এখন। ডাক্তার অপূর্বের শরীর থেকে রক্ত নিয়ে অর্ণার শরীরে দিচ্ছে। এদিকে মনা বাসায় ওর বাবাকে ফোন করে জানিয়ে দেয়। ওর বাবা অর্ণার মা বাবাকে জানান, আর অর্ণার নানু আবার অপূর্বের বাবা মাকে জানান যে অর্ণার অবস্থা খুবই খারাপ, ও অ্যাক্সিডেন্ট করেছে। মনার বাবা আর অর্ণার বাবা মা একসাথে রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। এদিকে অর্ণার ট্রিটমেন্ট চলছে। অয়ন পাগলের মতো কাঁদছে আর বারবার বলছে, তোমার কিচ্ছু হবে না অর্ণা, কিচ্ছু হবে না তোমার, এখন তো তোমার সুখের সময়। এই দেখো না অনু কত কাঁদছে তোমার জন্য। আমরা না নতুন ভাবে জীবন শুরু করব, তবে কেন তুমি মাঝপথে এসে আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আমাকে আর অনুকে কে দেখে রাখবে? তাড়াতাড়ি ফিরে এসো আমাদের মাঝে প্লিজ। আমি আর অনু বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। মনা অয়নকে জড়িয়ে ধরে কাঁদছে। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না অর্ণার, অসুস্থ হয়ে যাবে দেখিস, তুই এভাবে কাঁদিস না। ওইদিকে অপূর্ব টুকরে টুকরে কাঁদছে। মনা আর অয়নের মনে যেন প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে বারবার। অপূর্ব কেন অয়নের জন্য এভাবে কাঁদছে, আর ও কি করে জানলো অয়নের রক্তের গ্রুপে এ পজিটিভ? কয়েক ঘন্টা হয়ে গেছে, কিন্তু অয়নের জ্ঞান ফেরার কোনো খবর নেই। এদিকে অয়নের বাবা আর অয়নের বাবা মা হাসপাতালে এসে পৌঁছে। কোথায় আর্ণা? কোথায় কোথায় আমার বোমা? অয়ন ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। কিছু হবে না বৌমার, তুই চিন্তা করিস না। অনু ওর নানা নানুর কোলে গিয়ে কাঁদতে থাকে। অয়নের বাবা মাকে ধরে অয়ন কান্নায় ভেঙে পড়ে। কি হতে কি হয়ে গেল মা? আমি তো ওর দুঃখগুলো মুছে দেওয়ার জন্য ওর হাত ধরেছিলাম, আর ও কিনা আমার হাত ছেড়ে দিচ্ছে, হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমি বাঁচবো না মা, আমার অর্ণাকে ছাড়া আমি বাঁচবো না। কিছু হবে না বাবা, কিছু হবে না। তোমার অর্ণার, তোমার জন্য অনুর জন্য ওকে বাঁচতেই হবে। হ্যাঁ, বাঁচতেই হবে। এদিকে অপূর্ব হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, সব দোষ আমার। আমার এই কালো ছায়া যতদিন ওর উপর আছে ততদিনও ভালো থাকতে পারবে না, শান্তিতে থাকতেও পারবে না। এই বলে আবার কাঁদতে থাকে। এই কথা শুনে সবাই অপূর্বের দিকে তাকিয়ে থাকে। অর্ণার মা অপূর্বের কাছে ধীরে ধীরে হেঁটে যেতে অপূর্ব অর্ণার মাকে জড়িয়ে ধরে বলে, সব দোষ আমার মা, আমার জন্য আজ আপনার মেয়ে এই অবস্থা। আগে ওকে শান্তি দেনি, আর যখন ও অয়নকে নিয়ে আবার শান্তির পিছনে পা বাড়ালো, তখন আবার আমার অশুভ ছায়া ওর জীবনটা শেষ করে দিচ্ছে। আমাকে ক্ষমা করে দিন মা, আমার জন্যই আজ ওর এই অবস্থা। তোমার কোনো দোষ নেই বাবা, নিজেকে দোষ দিও না। সব দোষ ওর কপালের। কপালে লেখন আর বদলানো যায় বলো? কেঁদো না, কিচ্ছু হবে না অর্ণার। আর সেই মুহূর্তেই এসে হাজির হয় অপূর্বের বাবা মা। আর অনু ওর নানা ভাইয়ের কোল থেকে নেমে গিয়ে দৌড়ে ওর দাদিকে জড়িয়ে ধরে। দাদিমা দাদিমা, আমার আম্মু চোখ খোলে না, এত এত রক্ত বের হয়েছে আমার আম্মুর শরীর থেকে। দাদিমা, দাদু ভাই, আমার আম্মুর কিছু হবে না তো? আম্মু কেন কথা বলে না? ডাক্তার আঙ্কেলরা আম্মুকে কেন দেখতে দেয় না? কিচ্ছু হবে না তোমার আম্মুর, দাদুমণি, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে তোমার আম্মু, তুমি কেঁদো না। এই দৃশ্য দেখে অয়ন, মোনা আর অয়নের বাবা আর বুঝতে বাকি নেই অপূর্বই যে অয়নের আগের স্বামী, আর অনু অপূর্বেরই সন্তান। তাই তো অনু ওর দাদা দাদিকে দেখে এভাবে দৌড়ে এগিয়ে গেল। তাছাড়া অয়নের মাকে জড়িয়ে ধরে
বলা কথাগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে অর্ণার সাথে অপূর্বের আগের সম্পর্কের কথা। আর সেই জন্যই অপূর্ব ওর রক্তের গ্রুপ জানে, আর নিজের ভুল বুঝতে পেরে এইভাবে কান্নাকাটি করছে আর নিজেকে দোষী ভাবছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপাতত চিন্তার কোনো কারণ নেই। 4-5 দিন থাকতে হবে এখানে। অয়ন সবাইকে বাসায় যেতে বলে। আপনারা সবাই বাসায় চলে যান, আমি অন্যার সাথেই আছি। বাবা আমিও থাকি। অর্ণার মা, না মা, আপনিও বাসায় চলে যান, অনুকে নিয়ে যান, ওকে দেখে রাখবেন মা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো। অপূর্ব, ভাইয়াকে নিয়ে বাসায় চলে যা, বাবার খেয়াল রাখিস। তুই একা থাকবি এখানে? সবাইকে নিয়ে বাসায় চলে যা, আমি একাই আমার বউয়ের কাছে থাকবো। সবাই অর্ণার সাথে দেখা করে বাসায় চলে যায়। আম্মু তুমি সুস্থ হয়ে বাসায় চলে এসো, ঠিক আছে? আচ্ছা মা। বাবা আমাকে নানিমার সাথে চলে যেতে বলেছেন, তাই আমি চলে যাচ্ছি। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। আচ্ছা, তুমিও নিজের খেয়াল রেখো। সবাই চলে যায়। রাতে মনে অপূর্বকে জিজ্ঞেস করে, কেন লুকিয়েছো আমার কাছ থেকে এসব? তুমি বিবাহিত ছিলে, আমাকে কেন জানাওনি? আর তুমি কি সেই অপূর্ব যে কিনা অন্যকে ত্যাগ করেছে শুধুমাত্র গায়ের মেয়ে বলে? আর অনু কি দোষ করেছিল? ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে, আমার অপূর্ব কিনা এত ছোট মনের। প্লিজ মোনা, আমি মানছি আমি ভুল ছিলাম, কিন্তু এখন আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার স্বামী, এভাবে বলো না। যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। 4 দিন কেটে যায়। আজ অর্ণাকে রিলিজ দেওয়া হবে। সকালে অয়ন অর্ণার হাত ধরে বসে আছে। কিছুক্ষণ পর অর্ণার ঘুম ভাঙে। এখন কি ভালো লাগছে? চিন্তা করো না, আজই আমরা বাসায় ফিরবো। একটা কথা জিজ্ঞাসা করি। কি করো? কেন লুকিয়েছো আমার কাছে সব? কেন বলনি অপূর্ব? তোমার কি বলতাম বলো? কি বা বলার ছিল? চাইনি মনাপু আর তুমি কষ্ট পাও, কিংবা তাকে খারাপ ভাবো। সংসারটা এলোমেলো হয়ে যাক। আমি যেদিন প্রথম তোমার বউ হয়ে তোমার ঘরে আসি, সেদিনে আমি অবাক হয়েছি তাকে দেখে, কিন্তু কি বলবো বুঝতে পারিনি, তাই আর কাউকে কিছু বলিওনি। তুমি আমাকে ফুল বুঝো না প্লিজ। ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেডি হতে হবে, কিছুক্ষণ পরেই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। এই বলে অয়ন অর্ণার হাতটা ছেড়ে কেবিনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। অর্ণা অয়নের চলে যাওয়া দেখতে থাকে আর ভাবতে থাকে, অয়ন আমাকে ভুল বুঝলো। ভাবতে ভাবতে অর্ণার চোখ থেকে পানি বেরিয়ে পড়ছে। আর ঠিক সেই মুহূর্তে অয়ন এসে হাজির হয়। এই কি হয়েছে? কি হয়েছে? খারাপ লাগছে না? কি হয়েছে? ডাক্তার ডাকবো? ডাক্তার? কিছু হয়নি, তুমি আমাকে ভুল বুঝছো তাই না? আরে না পাগলি, একটু ভুল বুঝিনি। তাহলে আমার হাত ছেড়ে দিয়ে বাইরে চলে গেলে যে? নাস্তা আনতে গিয়েছিলাম, এই যে দেখো নাস্তা। নাস্তা আনতে সাথে করে আমার অসুস্থ বউটাকে নিয়ে যেতাম আমি। সরি, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুল বুঝছো, রাগ করছো আমার সাথে। দূর কি যে বলো না, আমি তোমাকে বাসরাতে কি বলেছিলাম? অতীত ভুলে নতুন করে আমরা জীবন শুরু করব। তাহলে অতীত নিয়ে কেন আমি রাগ করব বলো? পাস্ট ইজ এ পাস্ট, ওকে? এই বিষয়ে আমি আর কোনো কথা হবে না। তুমি আমার স্ত্রী, অনু আমার সন্তান, আর এটাই তোমাদের পরিচয়, ঠিক আছে? আমি আর এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। লাভ ইউ অয়ন। লাভ ইউ টু বই পাখি। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে অয়ন আর অর্ণা বাসায় চলে আসে। ওরা আজ বাসায় আসবে বলে অর্ণার মা বাবা আর অনুও অয়নদের বাসায় আসেন, আর অপূর্বের বাবা মাও আসেন। মনা অর্ণাকে ধরে নিয়ে সোফায় বসায়। সবাই হল রুমে বসে আছেন। আম্মু তুমি এসে গেছো? হ্যাঁ মা, এসে গেছি। কেমন আছিস এখন মা? ভালো আছি মা। বোমা, আসার সময় কোনো কষ্ট হয়নি তো? না বাবা, কোনো কষ্ট হয়নি। এক এক করে সবাই অর্ণার সাথে কথা বলছে, কিন্তু অর্ণব কোনো কথা বলার সাহস পাচ্ছে না। তুমি জিজ্ঞেস করবে না অর্ণা কেমন আছে? না মানে সবাই তো জিজ্ঞেস করছেই, সমস্যা নেই। আগে কি সম্পর্ক ছিল তোমাদের সেটা কোনো বিষয় না আমার কাছে। এখন তুমি আমার স্বামী, এটাই তোমার বড় পরিচয়। আর আমার স্বামীর উপর আমার পূর্ণ আস্থা আছে।
থ্যাংক ইউ মোনা। যাও জিজ্ঞাসা করো, কথা বলো অন্যার সাথে। এখন কেমন আছে অর্ণা? জি আলহামদুলিল্লাহ। এখন কোনো সমস্যা নেই তো? না, তেমন কোনো সমস্যা নেই। ডক্টর বলেছেন একটু রেস্টে থাকলেই সব ঠিক হয়ে যাবে। খুব ভালো। আচ্ছা শুনুন, বলো। অয়ন বলল আপনি নাকি আমাকে রক্ত দিয়েছেন। ধন্যবাদ। আরে না, ধন্যবাদ দিতে হবে না, তুমি ঠিক আছো এটাই অনেক। আচ্ছা সবাই তাহলে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি, সবাই খেয়ে নিন। মা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। অয়নের অফিস থেকে একটা ফোন এসেছে বলে অয়ন বারান্দায় গিয়ে ফোনে কথা বলে। আর সেই সময় অপূর্ব অয়নের পিছনে গিয়ে দাঁড়ায়। অয়ন? জি ভাইয়া, 1 মিনিট। হ্যাঁ ভাইয়া বলুন। অয়ন কিভাবে কি বললো তোমাকে বুঝতে পারছি না, কিন্তু এইটুকু বলতে পারি অর্ণার কোনো দোষ ছিল না, আর ও খুব ভালো একটা মেয়ে। দোষ ছিল শুধু আমার। ভাইয়া প্লিজ, আমি এই টপিকটা ভুলে যেতে চাই। আর অয়নাকেও বলেছি এই টপিকটা ওর অতীত, অতীত যেন আমাদের সামনে আর কোনো দিন না আসে। আর অয়না কেমন মেয়ে সেটা আমি ভালো করে জানি, আমার থেকে আর কেউ জানে না ভালো করে, কারণ অয়না আমার বিবাহিত স্ত্রী। আমার থেকে ভালো ওকে আর কেউ চিনবে না বা জানবে না। আমাকে তুমি ক্ষমা করেছো তো? কি যে বলেন না ভাইয়া, আমার কাছে আপনি দোষ করেননি। আপনি কেন দোষ করবেন যে আমি আপনাকে ক্ষমা করব? আমি মনা, বাবা আর অর্ণার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ওরা আমাকে মাফ করে দিয়েছে। তাহলে আর কি, এনজয় ইওর লাইফ। পুরনো সব ভুলে নতুন করে জীবন শুরু করুন মনাকে নিয়ে। আর চিন্তা করবেন না, অয়নার হাত যখন ধরেছি মরণের আগ পর্যন্ত এ হাত ছাড়বো না। যতই ঝড় তুফান আছে সব ছেড়ে আগলে রাখবো। আশা করি আপনিও মনাকে ঠিক এইভাবেই আগলে রাখবেন। অবশ্যই, কেননা মনাই আমার বর্তমান এবং ভবিষ্যৎ। ধন্যবাদ ভাইয়া। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। চলো সবাই অপেক্ষা করছে, ওখানেই যাই। সবাই একসাথে বসে গল্প করছে। আর একটা সময় মোনা হঠাৎ করে অপূর্বের মায়ের কাছে গিয়ে হাত ধরে বলে, আমি আপনার ঘরের লক্ষ্মী না? হ্যাঁ মা, তুমি তো এখন আমার ঘরের লক্ষ্মী। তাহলে আপনাদের সাথে আপনাদের এই ঘরের লক্ষ্মীকে নিয়ে চলুন মা, নিয়ে চলুন আপনাদের সাথে আপনাদের ছেলের বউকে। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চাই। সত্যি বলছো বৌমা? হ্যাঁ বাবা, আমি এখন থেকে আপনাদের সাথেই থাকবো। বাবাকে দেখার জন্য তো এখন অর্ণাই আছে, আমার আর কোনো চিন্তা নেই। চলো বৌমা, রেডি হও তাহলে, চলো আমাদের সাথে। তুমি কি যাবে বাবা মায়ের সাথে, নাকি থাকবে এখানে? আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও মা, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। দূর পাগল ছেলে, মা বাবার কাছে সন্তানের মাপ চাইতে হয় না, মা বাবা সন্তানকে এমনিতেই মাফ করে দেন। যা বৌমা, আর তুই রেডি হয়ে আয়, আমরা তারপর বের হব। মোনা রেডি হতে ও রুমে চলে যায়। আপু, আপনি কি আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? আরে না রে পাগলি, এ ঘর তোমার, এই সংসার তোমার, আর বাবাকে দেখার জন্য এখন তুমি আছো। আর তাই আমি নিশ্চিন্তে আমার ঘরে ফিরে যেতে পারি, যেটা আমার নিজের ঘর, নিজের সংসার, যেখানে আছে আমার শ্বশুর শাশুড়ি, যেখানে আছে আমার পরিবার। আমি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তুমি বাবার খেয়াল রেখো, আর আমার ভাইটাকে আগলে রেখো, ও তুমি বড্ড ভালোবাসে। দোয়া করবেন আপু, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর অপূর্ব আপনাকে খুব ভালোবাসে আপু। হ্যাঁ আমি জানি সেটা, আর আমিও ওকে খুব ভালোবাসি। দোয়া করি আপু, আপনারা খুব খুব ভালো থাকুন। তোমরাও ভালো থেকো। অপূর্ব আর মোনা সবার সাথে দেখা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে অপূর্বের নিজ বাড়ি চলে যায়। অয়ন আর অর্ণা দুজনকে মাঝে মাঝে বেড়াতে আসতে বলে। অর্ণার নানা নানু তাদের বাড়িতে চলে যান। অর্ণা, অয়ন, অনু আর অয়নের বাবা মিলে শুরু করেন নতুন এক জীবন। ওইদিকে মোনাও তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে নিয়ে শুরু করে নতুন এক সংসার। সবাই ভালো আছে ওরা। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে যায়। হঠাৎ একদিন রাতে টেবিলে সবার জন্য খাবার বাড়তে বাড়তে অর্ণা মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর অয়ন সাথে সাথে অর্ণাকে কোলে করে নিয়ে বিছানায় শোয়ায়। আর ডাক্তারকে ফোন করে। এদিকে অয়ন, অনু আর অয়নের বাবা খুব ভয় পেয়ে যায়। ডাক্তার এসে অর্ণাকে দেখে বলেন, কংগ্রাচুলেশন মিস্টার অয়ন, আপনি বাবা হতে চলেছেন। সত্যি বলেছেন ডাক্তার, আমি বাবা হতে চলেছি। বাবা শুনছো,
ডাক্তার সাহেব কি বলেছেন? তুমি দাদা হতে চলেছো? হ্যাঁ, সত্যি বলেছি। এখন থেকে আপনারা ওনার খেয়াল রাখবে। এই সময় একটু একটু এমন হয়, চিন্তার কোনো কারণ নেই। আমি এখন আসি। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। অয়ন খুশিতে ওর বাবাকে জড়িয়ে ধরে। অয়না বিছানা থেকে উঠে অয়নের বাবাকে সালাম করে। অয়নের বাবা দুজনকে জড়িয়ে ধরে দোয়া করেন। শুনেছিস দাদু ভাই, তুই বোন হবি, আপু হবি তুই। তোর ছোট্ট একটা ভাই বা বোন আসছে। সত্যি দাদা ভাই, আমার পিচ্ছি একটা ভাই বোন হবে? আমাকে আপু ডাকবে? ইয়াহু, আমি বড় আপু হব, আমার একটা পিচ্ছি ভাই বোন হবে। চল দাদু ভাই, আমরা আমাদের রুমে যাই, তোর আম্মু একটু রেস্ট নিক। আচ্ছা চলো। থ্যাংক ইউ আয়না, আমাকে দ্বিতীয়বারের মতো বাবা ডাক সৌভাগ্য করার জন্য, আরেকটা ছোট্ট মানুষকে আমাদের পরিবারে আনার জন্য। থ্যাংক ইউ টু, আমাকে আরেকটা প্রাণ থেকে মা ডাক শোনার সৌভাগ্য করে দেওয়ার জন্য, আমার গর্ভে প্রাণটাকে এনে দেওয়ার জন্য। আর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, তিনি আমাদের দুজনে কোল ফরিয়ে দিয়েছেন বলে। ভালোবাসি বউটা, ভালোবাসি বউ পাখিটা আমার। আই লাভ ইউ বটটা। আচ্ছা, মনাকে জানিয়ে দাও, ও শুনলে খুব খুশি হবে। আচ্ছা। হ্যালো মনা। না, আমি অর্ণব। ও ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। মনা কই? মনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি, ও ডাক্তারের সাথে কথা বলছে। কেন, কোনো সমস্যা? না, তেমন কিছু না। এই যে তোমার বোন বেরিয়ে এসেছে, নাও কথা বলো। অনুপ, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, তুমি বাবা হতে চলেছো। সত্যি? সত্যি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই নাও, তোমার ভাই লাইনে আছে, কথা বলো। হ্যালো ভাই, একটা গুড নিউজ শোন, তুই মামা হতে চলেছিস। সত্যি বলছিস? আল্লাহ, এবার তুই একটা গুড নিউজ শোন, তুই ফুপু মা হতে চলেছিস, অয়না মা হতে চলেছে। আর আমি এই নিউজটা তোকে দিতেই ফোন করেছিলাম। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন রে ভাই। হ্যাঁ রে। আচ্ছা, খুব সাবধানে চলিস আর নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, তুইও অর্ণাকে দেখে রাখিস। এই চিন্তা তোর করতে হবে না রে। আচ্ছা, ভাইয়াকে দে। হ্যাঁ অয়ন, বলো। মিষ্টি নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, আর আমার বোনকে দেখে রাখবেন, খেয়াল রাখবেন ওর। সেই চিন্তা তোমার করতে হবে না, বুঝলে? তুমি তোমারটার খেয়াল রাখো। আচ্ছা, রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। দেখতে দেখতে মনার আর অর্ণার ডেলিভারির ডেট চলে আসে। দুজনকে একদিনে হসপিটালে ভর্তি করা হয়। অয়ন আর অর্ণব দুজনেই বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নার্স এসে বলে অর্ণার ছেলে হয়েছে। অয়ন খুশিতে আত্মহারা। মেয়ে তো আছেই, একটা ছেলের অভাব ছিল, সেটাও আজ পেয়ে গেল। সংসার পরিপূর্ণ হলো। এবার অপূর্বকে নার্স এসে বলে মোনার মেয়ে হয়েছে। অপূর্ব মনে মনে বলে ও যেন অর্ণাকে পেয়ে গেল। আল্লাহ, আল্লাহ যেন অর্ণাকেই ওদের কোলে পাঠালো। দুই পরিবার পূর্ণ হয়ে গেল। অয়ন অপূর্ব দুজনকে জড়িয়ে ধরলো খুশিতে। মনা এবং অর্ণা দুজনই সুস্থ আছে। 4 দিন পর ওদের রিলিজ দিয়ে দিল। মনা চলে গেল অপূর্বের সাথে মনার শ্বশুর বাড়ি, আর অর্ণা চলে গেল অয়নের সাথে অর্ণার শ্বশুর বাড়ি। সুখে শান্তিতে চলতে লাগলো মনা অপূর্বের আর অয়ন অর্ণার জীবন। মনা অপূর্বের মধ্যে কোনো ঝগড়াঝাটি না হলেও অয়ন আর অর্ণার মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। অর্ণা কেন ঠান্ডা পানি দিয়ে গোসল করলো? অর্ণা কেন টাইম মতো খেলো না? অর্ণা কেন এখন বাচ্চাদেরই বেশি সময় দেয়? কেন অয়নকে বেশি সময় দেয় না? অর্ণা কেন এখন নিজের খেয়াল রাখে না? শুধু কি বাচ্চাদের খেয়াল রাখলেই হবে? নিজের খেয়ালও তো রাখতে হবে। এইগুলোই অয়নের চোখে অর্ণার দোষ। আর এই টুকটাক কথা নিয়ে চলতে থাকে তাদের মধ্যে মিষ্টি যুদ্ধ। অর্ণা, একটা কথা বলবো? বলো। তুমি এখন আমাকে একটু ভালোবাসো না, তাই না? শুধু বাচ্চাদেরই ভালোবাসো। কে বলেছে এই কথা? হ্যাঁ, আমি বুঝি তো। আপনি কিচ্ছু বুঝেন না সাহেব। এই যে, এদিকে আসেন। আসলাম। আমি আপনাকে খুব ভালোবাসি, আর ওদেরও অনেক ভালোবাসি। কারো থেকেই কাউকে কম না। শুধু সমস্যা হচ্ছে এই, আমি আগে আপনাকে বেশি সময় দিতাম, আর এখন ওদের বেশি সময় দেই। অর্ণব ছেলে একটু বড় হোক, তখন ওকে ওর দাদা ভাই আর বোনের কাছে দিয়ে আমি
আপনাকে সময় দিব, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি। আচ্ছা, আই লাভ ইউ আমার গাইয়া বউটা। মুয়া, ভালোবাসি আমার শহরের বরটা। এইভাবেই সুখে শান্তিতে কেটে যাচ্ছে অয়ন আর অর্ণের জীবন। সবাই দোয়া করবেন ওরা যেন সারা জীবন এমন সুখে শান্তিতেই থাকতে পারে।